নমস্কার বন্ধুরা, আমি ডক্টর দেবায়ন সাই র্যানভিয়ারনেট ডিজিটাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ থেকে এই চ্যানেল আমাদের যাত্রা শুরু করছে। আজ থেকে আমরা আপনাদের জন্য ডিজিটাল অ্যাসেট বা ভার্চুয়াল অ্যাসেট সংক্রান্ত শিক্ষামূলক ভিডিও আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে প্রস্তুত করতে থাকব। আচ্ছা, তো ডিজিটাল অ্যাসেট বলতে সবার আগে যেটার কথা আমাদের মাথায় আসে সেটা হলো বিটকয়েন। তো এই বিটকয়েনের হোয়াইট পেপার সবার আগে সামনে এসেছিল 2008 সালের 31শে অক্টোবর। এরপর 2009-এর জানুয়ারির দিকে বিটকয়েনের সফটওয়্যার কোড পাবলিশ হয় এবং সফটওয়্যার কোড পাবলিশ হওয়ার পর মানুষ সফটওয়্যার কোডটা তাদের কম্পিউটারে চালিয়ে দেখে নিতে পারেন যে বিটকয়েনের সম্বন্ধে হোয়াইট পেপারে যেগুলো দাবি করা হচ্ছে সেগুলো আদপেই ঘটছে কিনা। তো বিটকয়েন সম্পর্কে আলোচনা করার আগে চলুন আমরা একটু ইতিহাসের পাতা থেকে দুটো জিনিস দেখে নিই। আগেকার যুগে আমরা দেখেছি যে বিনিময় প্রথা ছিল, তারপর একসময় সোনা রূপার মুদ্রা দিয়ে মানুষ বেচাকেনা করতেন, তারপর থেকে এলো কারেন্সি নোট, থেকে আজকের বিটকয়েন। এই রাস্তাটা কেমন ছিল চলুন একটু চট করে দেখে নিই। অনেক আগে ছিল বিনিময় প্রথা, সেখান থেকে মানুষ স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা দিয়ে জিনিসপত্র বেচাকেনা করতেন। তারপর এলো গোল্ড ব্যাক ফিয়াট কারেন্সি। এই গোল্ড ব্যাক ফিয়াট কারেন্সি সম্পর্কে একটু বিস্তারিত বলা দরকার, কারণ এটা ছিল কি, গোল্ড বা সোনা হচ্ছে একটা স্টেবল অ্যাসেট। তো সরকার, যে কোনো দেশেরই সরকার কি করতো না, তারা টাকশাল থেকে ততটাই টাকা ছাপাতে পারতো যতটা তাদের কাছে সোনা থাকতো। সেই সোনার সমপরিমাণ টাকা তারা ছাপতে পারতো। এর অর্থ হলো সরকার কিন্তু চাহিদা মতো টাকা ছাপতে পারতো না। প্রিন্টার মেশিন অন করলেই সরকার টাকা ছাপতে পারতো, এমনটা হতো না। কিন্তু এই সিস্টেম মোটামুটি 1970 অবধি চলেছিল, প্রায় 1970 অবধি চলেছিল। এরপর 1970-এর দিকে কি হয়, সারা বিশ্বজুড়ে একটার পর একটা যুদ্ধ হচ্ছিল। এরপরে 1944-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ গেছিলো। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ জুড়ে সারা বিশ্বে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপর 1970-এর এই যুদ্ধগুলো ছিল। তো এর ফলে বিশ্বের যত সরকার আছে ম্যাক্সিমাম সরকারের হাতেই টাকা ছিল না তাদের খরচা সংকুলন করার জন্য, খরচার সংস্থান করার জন্য। তাদেরকে এই গোল্ড ব্যাক সিস্টেমে চললে তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। তো সেই জন্য তারা কি করলো, যে এই গোল্ড ব্যাক সিস্টেমটাকে তারা উইথড্র করলো। এই সিস্টেমটাকে সবার প্রথম উইথড্র করে আমেরিকা। এর ফলে কি হলো না, যে কোনো দেশের সরকার যখনই চাইলো, যতটা পরিমাণ চাইলো, তারা ততটা পরিমাণ টাকা ছাপাতে পারলো। এরপর মানে 1970-এর গোল্ড ব্যাক ফিয়াটের পর থাকলো শুধু কারেন্সি নোট, এবং সেখান থেকে 2008-এ বা 2009-ই বলা যায়, 2009-এ এলো বিটকয়েন। আচ্ছা, তো বিটকয়েনের আবির্ভাবের আগে যে প্রচেষ্টাগুলো হয়েছিল ডিজিটাল অ্যাসেট তৈরির, সেইগুলো নিয়ে একটু বলি। প্রথম এইটা নিয়ে বিশদে গবেষণা করেছিলেন ডেভিড চম প্রায় 1980-র দিকে। কিন্তু আমাদেরকে আরেকটু পিছিয়ে যেতে হবে। সেটা হচ্ছে 1970-এর দিকে, যেরকমটা বললাম গোটা বিশ্বজুড়ে যুদ্ধ চলছিল। তো মানুষ আলোচনা করছিল যে কম্পিউটারের মাধ্যমে যদি আমরা বার্তা আদান প্রদান করতে পারি, তাহলে কম্পিউটারের মাধ্যমে কেন ক্যাশ আদান প্রদান বা টাকা পয়সার লেনদেন হবে না। তো সেই সময়টা কি ছিল না, কম্পিউটার খুব কম মানুষই এই এনক্রিপশান পদ্ধতির ব্যাপারটা জানতো, বা এনক্রিপশান পদ্ধতিটা মিলিটারি সেক্টরের বাইরে খুব একটা প্রচলিত ছিল না। সরকারের তরফ থেকেই বিষয়টা নিষিদ্ধ ছিল। তো আমেরিকার মিলিটারি জেনারেলরা নিজেদের মধ্যে এই এনক্রিপ্টেড পদ্ধতিতে, মানে আজকের যুগে যেরকম হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে আমরা এনক্রিপ্টেড পদ্ধতিতে মেসেজ আদান প্রদান করি, সেই সময় আমেরিকার মিলিটারি জেনারেলরা সেইভাবে এনক্রিপ্টেড পদ্ধতিতে মেসেজ আদান প্রদান করতেন। তো তখন থেকেই মানুষের মধ্যে একটা প্রচেষ্টা এলো যে আমরা এই এনক্রিপ্টেড পদ্ধতিতে যদি একে অন্যকে, মানে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারকে কিছু ক্যাশ লেনদেন করবে বা কোনো অ্যাসেটের লেনদেন করবে, এটা হলে কেমন হয়। তো এই ব্যাপারে যারা প্রথম এগিয়ে আসেন অগ্রণী হিসেবে, সেখানে ডেভিড চম ই ক্যাশ নামে একটা ডিজিটাল অ্যাসেট চালু করেছিলেন 1980-র দিকে। এরপর একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে। ডেভিড চমের পর অনেকেই আসেন এই বিষয়টা নিয়ে বিশদে গবেষণা করার জন্য।
মানে এনক্রিপ্টেড পদ্ধতিতে কিভাবে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন করা যায়। কিন্তু আমেরিকার সরকার এই সময় কিছু একটা প্রমাদ গোনেন বা তারা মনে করেন যে এই জিনিসটা হয়তো সরকারের বিপক্ষে যেতে পারে। তো তারা সেই সময় কি করেছিলেন, এই বিষয়ে যারা গবেষণা করছিল তাদের অনেককে তারা জেলেও ভরে দেন যে যাতে এই গবেষণাটা না হয়। পরে যারা এই বিষয়ে গবেষণা করছিলেন তাদের মিলিত আন্দোলনের ফলে কি হয়, আমেরিকার সরকার বুঝতে পারে যে আমেরিকা বাদ দিয়ে সেই সময় যারা বড় বড় আর্থিক শক্তি ছিল গোটা বিশ্বে, যেমন চীন এবং আরও অন্যান্য দেশ, তারাও এই বিষয়ে গবেষণা করছিল। তো যদি আমেরিকানরা গবেষণা না করতো তাহলে আমেরিকা পিছিয়ে পড়তো। সেই জন্য আমেরিকান সরকার পরে বাধ্য হয়ে তাদেরকে গবেষণার জন্য ছাড়পত্র দিতে বাধ্য হয়। তো তারা কি করলো, সাইফার পাঙ্ক নামে, সাইফার পাঙ্ক হচ্ছে যারা এই এনক্রিপশন পদ্ধতিতে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান বা কম্পিউটারের বিভিন্ন নোডের মাধ্যমে বার্তা আদান প্রদান এনক্রিপ্টেড পদ্ধতিতে কীভাবে করা যায় এটা নিয়ে যারা গবেষণা করতো তাদের সাইফার পাঙ্ক বলা হয়। এবং সাইফার পাঙ্কের এই লিস্টটা অনেকটা বেড়ে গেছিলো, আস্তে 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 করে অনেকেই এই মিশনের সাথে জুটছিলেন। তো বিট গোল্ড, জেড ক্যাশ এরকম, এর মাঝে বিট গোল্ড, জেড ক্যাশ এরকম আরও অনেক ডিজিটাল অ্যাসেটের সূত্রপাত হয়েছিল। এরপর হয়েছিল বি মানি, হ্যাশ ক্যাশ, এগুলোও হয়েছিল। তো এই সব যতগুলোই ডিজিটাল অ্যাসেটের নাম বললাম, ম্যাক্সিমাম জায়গাতেই সবাই যেখানে আটকে যাচ্ছিলেন সেটা হলো ডাবল স্পেন্ডিং প্রবলেম। ডাবল স্পেন্ডিং একটা প্রবলেম হচ্ছিল। ডাবল স্পেন্ডিং প্রবলেমটা একটু সহজে বললে বুঝতে পারবে, যেটা হচ্ছে কম্পিউটারে যেমন কি হয়, আমরা যে কোনো জিনিস খুব সহজেই কপি পেস্ট করতে পারি। আমার কাছে একটা ফাইল থাকলে আমি সহজেই সেটা 4-5টা কপি করে কাউকে পাঠাতে পারি। এবার হতে পারে আমার কাছে 100 টাকা রইল, আমি কাউকে 100 টাকাই পাঠালাম, তাহলে আমার কাছে টাকার পরিমাণ হবে 0, তার কাছে যা টাকা আগে ছিল তার সাথে 100 টাকা যোগ হবে, এটা হওয়া উচিত। কিন্তু যদি এমনটা হতো যে আমি কপি করে 100 টাকার আরেকটা কপি পাঠালাম, তাহলে আমার কাছেও 100 রইল, তার কাছে 100 অ্যাড হলো। তো এইভাবে করলে তো ফিনান্সিয়াল সিস্টেম টিকবে না। তো সবারই এই যে প্রচেষ্টাগুলো ছিল, সব প্রচেষ্টাগুলোই ম্যাক্সিমাম ক্ষেত্রে আটকে যাচ্ছিল এই ডাবল স্পেন্ডিং প্রবলেমটার জন্য। কেউই এই সমস্যাটাকে সমাধান করতে পারছিলেন না। এরপর এলেন সাতোশি নাকামোতো বলে এই ব্যক্তি। এই নামটা আপনারা ভালো করে দেখে রাখুন, কারণ ইনি হলেন বিটকয়েনের জনক। এনাকেই বিটকয়েনের জনক বলা হয়। কিন্তু ইনি কোন দেশের অধিবাসী, নামটা শুনে হয়তো আপনাদের মনে হতে পারে যে ইনি জাপান বা চীনের হতে পারেন বা এশিয়ার অধিবাসী হতে পারেন, কিন্তু এমনটা নয়। উনি কেমন দেখতে, কোন দেশের অধিবাসী, গায়ের রং কেমন, উচ্চতা কত, এ বিষয়ে আমরা কেউই কিছু জানি না। বিভিন্নজন বিভিন্ন রকম আলোচনা করেন বা বিভিন্ন রকম এটা নিয়ে বলে থাকেন, কিন্তু এ বিষয়ে কোনো প্রামাণ্য তথ্য এখনও অবধি নেই। সো সাতোশি নাকামোতো কী করেছিলেন, এই ডাবল স্পেন্ডিং প্রবলেমটা সলভ করেছিলেন। কীভাবে সলভ করেছিলেন না, ডিজিটাল সিগনেচারের মাধ্যমে। ডিজিটাল সিগনেচার কি সেটা আমরা আমাদের পরবর্তী অধ্যায়গুলোতে আপনাদের সাথে আলোচনা করব। এবং হয়েছিল কি, যেমনটা বললাম যে সাইফার পাঙ্ক বলে একটা বড় লিস্ট ছিল এই গবেষকদের। তো সাইফার পাঙ্করা যাই কাজ করতো এই বিষয়ে, প্রত্যেকেই তার কাজ সম্পর্কে অন্যান্য তার যারা সতীর্থ রয়েছে তাদেরকে জানাতো। তো 2008 সালে যখন সাতোশি নাকামোতো বিটকয়েনের হোয়াইট পেপার পাবলিশ করেন, তিনি তখন কি করেন, সাইফার পাঙ্কদের একটা মেলিং লিস্ট ছিল। মানে তখন তো হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এইসব টেকনোলজি আসেনি। তো তারা ইমেলের মাধ্যমে নিজেদের এই গবেষণার তথ্য আদান প্রদান করতো। তো সাইফার পাঙ্ক মেলিং লিস্টে সবার প্রথম এই বিটকয়েনের হোয়াইট পেপারটা পাবলিশ হয়। তো বিটকয়েনের হোয়াইট পেপারটা সবাই দেখেন, দু একজন বিশ্বাস করেছিলেন, বাকিদের অতটা বিশ্বাস হয়নি। তারপর 2009-এ যখন সফটওয়্যার কোডটা এলো, সফটওয়্যার কোডটা যে যার সিস্টেমে রান করে দেখতে পারলো যে বিটকয়েনের হোয়াইট পেপারে যেরকম বলা আছে আর সফটওয়্যার কীভাবে চলছে, তো তখনই বোঝা গেল যে বিটকয়েন আগামী দিনে একটা অ্যাসেট হিসেবে পরিণত হতে চলেছে। তো বন্ধুরা, আমাদের বিটকয়েন সংক্রান্ত এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর বিটকয়েন অর্থনীতির কী সমস্যার সমাধান করছে, বিটকয়েনের নেটওয়ার্ক কারা চালায়, বিটকয়েন কিভাবে চলে, সেইটা জানতে আমাদের পরের ভিডিওগুলো দেখতে থাকুন। চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।